সুপ্রভাত বন্ধুরা, আজ ৯ নভেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখব বিজ্ঞান সংবাদে। সূর্য মাঝে মাঝে হাঁচি দেয় আর তাতে কাঁপে পুরো মহাকাশ। বিজ্ঞানীরা বলেন সূর্য আসলে এক বিশাল প্লাজমার বল, যা প্রায় সবসময় স্থির থাকে না। কখনো কখনো সূর্যের ভেতরে প্রচণ্ড শক্তির বিস্ফোরণ ঘটে, যাকে বলে সোলার ফ্লেয়ার বা সৌরঝড়। এই সৌর বিস্ফোরণের সময় সূর্য এমন পরিমাণ শক্তি ছুঁড়ে দেয় যা 10 বিলিয়ন পারমাণবিক বোমার শক্তির সমান। এই ঝড় পৃথিবীতে পৌঁছলে স্যাটেলাইট বিকল হতে পারে, রেডিও বন্ধ হয়ে যায়, আর মেরু অঞ্চলে দেখা দেয় সেই সুন্দর আলোকরশ্মি, অরোরা বোরিয়ালিস। ভাবুন তো, সূর্যের একটা হাঁচিতেই পুরো পৃথিবী কেঁপে ওঠে। আন্তর্জাতিক সংবাদ: লেবাননের ওপর ইসরায়েলের ব্যাপক সামরিক হামলার তীব্র নিন্দা জানালো ইরান। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন ও আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার বিরুদ্ধে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে। শুক্রবার 7 নভেম্বর এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননের বিভিন্ন অঞ্চলে চলমান আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। 2022 সালে তালিবান সরকারের আরোপিত নিষেধাজ্ঞার পর আফগানিস্তানে আফিম চাষ ব্যাপক হারে কমেছে। জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর এক জরিপে জানিয়েছে, গত বছরের তুলনায় আফিম চাষের মোট জমি 20% কমে গেছে। একই সময়ের মধ্যে আফিমের পরিমাণ হ্রাস পেয়েছে 32%। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানাচ্ছে, আফগানিস্তান একসময় বিশ্বের 80%-এরও বেশি আফিম উৎপাদন করত। ইউরোপের বাজারে 95% হেরোইন ছিল আফগান আফিম থেকে তৈরি। আমেরিকার সমর্থিত সরকার হটিয়ে ক্ষমতা দখলের পর তালিবানরা 2022 সালে এপ্রিলে আফিম নিষিদ্ধ করে। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম দুনিয়ার সামরিক জোট ন্যাটো এবার নতুন করে হুমকি দিল রাশিয়াকে। ন্যাটো রাশিয়া উত্তেজনার মধ্যেই ন্যাটো সদস্য জার্মানি সুর চড়িয়েছে। জার্মানির সেনা সর্বাধিনায়ক কার্স্টেন ব্রেয়ার বলেছেন, রাশিয়া যেন কখনো এটা না ভাবে ন্যাটো সদস্যভুক্ত কোনো একটি দেশকে নিশানা করে যুদ্ধ করলে জিতে যাবে। দুই কোরিয়ার মধ্যে চলমান উত্তেজনার পরিস্থিতিতে ফের ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠল। উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করল দক্ষিণ কোরিয়া। তবে এই ক্ষেপণাস্ত্রের গতি প্রকৃতি অভিমুখ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানায়নি তারা। প্রসঙ্গত, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে আলোচনা অচলা অবস্থার মধ্যে উত্তর কোরিয়া সামরিক পরীক্ষায় গতি বাড়িয়েছে। এবার পরমাণু হামলার হুঁশিয়ারি শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গলায়। বলিভিয়ার প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেনিন আনিয়েজের কারামুক্তি ঘটার সংবাদ পাওয়া গেছে। জাকার্তার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, জখম 55। পরোক্ষভাবে গণহত্যার দায় স্বীকার করে নিলেন হাসিনা। নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতের জনগণের কাছে কৃতজ্ঞতা স্বীকার করলেন। আসছি দেশের খবরে। কয়েক হাজার কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ উঠল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের পুত্র পার্থ পাওয়ারের বিরুদ্ধে। এই দুর্নীতির অভিযোগের ওপর উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী 1800 কোটি টাকার সরকারি জমি হস্তান্তরে অনিয়ম ধরা পড়েছে। রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অসংখ্য ভিভিপ্যাট স্লিপ। গত বৃহস্পতিবার বিহারের সমস্তিপুরে ভোট গ্রহণ পর্ব মেটার পর এমন ছবি এলো প্রকাশ্যে। কে বা কারা এই ভিভিপ্যাট স্লিপ ফেলে গেলেন তা এখনো স্পষ্ট নয়। তবে এহেন ঘটনায় প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হতেই ওই ভিভিপ্যাট নিয়ে ব্যাখ্যা দিল কমিশন। সেই ব্যাখ্যায় অবশ্যই সন্তুষ্ট নয় বিরোধীরা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আবহে সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও আসামের ধুবুরিতে দুটি আলাদা সেনাঘাঁটি স্থাপন করে ফেলল ভারত। ইস্টার্ন কমান্ড জানিয়েছে, নতুন এই সেনাঘাঁটি নিশ্চিতভাবে ওই অঞ্চলে বাহিনীকে আরও বেশি করে শক্তিশালী করবে।
বিজেপি মনে করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া মানেই দেশদ্রোহ, তাই বঙ্গভঙ্গের সময়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য আসামের শ্রীভূমি জেলার প্রবীণ কংগ্রেস কর্মী ভূষণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহের ধারায় মামলা ঠোকার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বিজেপি সরকারের এমন ত্রুগোগী সিদ্ধান্তের বিরুদ্ধে আসামের শিলচরে একজোট হলেন হাজার হাজার মানুষ। প্রকাশ্যে সকলে মিলে একসঙ্গে গাইলেন আমার সোনার বাংলা। এখন থেকে গ্রেফতারের সময় কারণ লিখিতভাবে জানাতে হবে, পুলিশকে আইনের সীমারেখা টেনে দিল সুপ্রিম কোর্ট। বিহারে বিজেপি 160 হুঙ্কার, এটা আপকি বার 400 পার এর মতো ফাঁকা আওয়াজ বললেন কংগ্রেস নেতা খার্গে। কর ছাড়ের সুবিধা পুরো মেলেনি, বণিক সভার অনুষ্ঠানে স্বীকার করলেন জিএসটি কর্তারা। শুক্রবার 7ই নভেম্বর দেশের নানা স্থানে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে 109তম নভেম্বর বিপ্লব দিবস। সমাজতন্ত্র গড়ে তোলার লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই জারি রাখার আহ্বান উচ্চারিত হয়েছে দেশ জুড়ে। এখন রাজ্যের খবর। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে কেন আমরণ অনশনে মতুয়ারা? সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ডক্টর সুকেশ চৌধুরী জানিয়েছেন, যেসব নীতি রীতি ও পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআর করার ঘোষণা করা হয়েছে তাতে এই রাজ্যের মতুয়া এবং সমস্ত উদ্বাস্তু সমাজ বিপর্যস্ত হবে। তাদের মধ্যকার অধিকাংশ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে বলে মনে করে তারা আতঙ্কিত। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছিলেন সারা ভারত মতুয়া মহাসংঘের নেতৃত্ব। তাদের আন্দোলনে সিপিআইএমের সমর্থন উপস্থিতির আবেদন রেখেছিলেন মতুয়া মহাসংঘ। মোহাম্মদ সেলিম সহযোগিতা সহমর্মিতা জানিয়ে প্রত্যুত্তরে চিঠি দিয়েছিলেন মতুয়াদের সেই সংগঠনের নেতৃত্বকে। সিপিআইএম পার্টির পক্ষ থেকে শুক্রবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেই আমরণ অনশন কর্মসূচির মঞ্চে উপস্থিত হন সুজন চক্রবর্তী, সুমিত দেব প্রমুখ। বাইক চেয়ে প্রত্যাখ্যাত হয়ে ভাইকে গুলি করে বাড়ি থেকে পালিয়ে গেলেন দাদা। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের খৈহাট্টা এলাকায়। কাঁধে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। অন্যদিকে গুলি করে বাড়ি ছাড়া হওয়া দাদা এখনো নিখোঁজ, তার খোঁজে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মালদহ থানার খৈহাট্টার বাসিন্দা মদন দত্ত দুবার দেয়ার লটারিতে কেটে 2 কোটি টাকা পেয়েছিলেন। তারপরেও বেশি লাভের আশায় তিনি প্রায় সর্বস্ব খুইয়েছেন। এমত অবস্থায় বাবা এবং ভাইয়ের সঙ্গে প্রায়শই তার খটাখটি লেগে থাকতো। পরিবারের দাবি, শনিবার সকালে হঠাৎ পিস্তল হাতে ভাইয়ের সামনে হাজির হন মদন। ঝগড়া করতে করতে হঠাৎ জীবনকে গুলি করে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। গুলির শব্দে চমকে যান পরিবারের অন্যান্য সদস্য থেকে প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় জীবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া 4 বছরের শিশুকন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি, শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুটিকে। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, শিশুটির যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাহলে হাসপাতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হলো না? থানা থেকেও পরিবারকে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। মানব পাচারের অভিযোগে তদন্তে নেমে কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি পানশালায় শুক্রবার তল্লাশি চালায় ইডি। অভিযোগ, ওই পানশালা রেস্তোরাঁতেই প্রাথমিকভাবে পাচার চক্রের কাজ চলে। ইডি সমাজ মাধ্যমে জানিয়েছে, ওই তল্লাশি অভিযান চালিয়ে 1.1 কোটি টাকার নগদ এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছে ইডি। পাশাপাশি কিছু সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত এবং সন্দেহভাজনদের কিছু ব্যাংক অ্যাকাউন্টও চিহ্নিত করেছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি দামি গাড়ি। শেষে খেলার খবর। শনিবার ইডেন গার্ডেন্সে প্রচুর পুরস্কার পেয়েছেন রিচা। উত্তরীয় পুষ্পস্তবক ও মিষ্টির পর সিএবি তার হাতে তুলে দেন সোনার ব্যাট ও বল। দেওয়া হয় 34 লক্ষ টাকার চেক। সৌরভ জানান, বিশ্বকাপ ফাইনালে 34 রান করেছিলেন রিচা, তাই তাকে 34 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছে। আরও কয়েকটি স্মারক তুলে দেন সিএবি কর্তারা। তারপরেই রাজ্য সরকারের পুরস্কার পান রিচা। তাকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান। মুখ্যমন্ত্রী রিচার গলায় একটি সোনার হার পরিয়ে দেন। জানা গিয়েছিল রিচাকে রাজ্য পুলিশে চাকরি দেওয়া হবে। এদিন তার হাতে ডিএসপির নিয়োগপত্র তুলে দেন তিনি।
ত্রিপুরা ম্যাচের ব্যর্থতা ভুলে রেলকে বেলাইন করার লক্ষ্য নিয়ে শনিবার সুরাটের লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে রঞ্জি ম্যাচে নেমেছিল বাংলা। তবে ম্যাচের শুরুতে বেকায়দায় পড়ল খোদ বাংলা। ধুঁকতে থাকা বাংলাকে টেনে তোলার কাজটা করলেন অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ। তাদের পাল্টা মারে প্রথম দিনের শেষে 5 উইকেটে 273 রান করে স্বস্তিতে বাংলা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।